বর্তমানের যে জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন সেটা কিন্তু ভীষণভাবে জড়িত। মানে প্রকৃতির রোষ এবার দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রকৃতির রোষ ঠিক আমি বলবো না, তার কারণ হচ্ছে প্রকৃতির থেকে বড় আমার বন্ধু কেউ নেই। প্রকৃতি আমার উপরে কখনো রোষ দেখাতে পারে না। প্রকৃতি হ্যাঁ, আমরা যে প্রচন্ড অত্যাচার করেছি, প্রকৃতি এবারে নিজেকে সারিয়ে তুলতে চাইছে, সে আবার ব্যালেন্সটাকে রিগেন করতে চাইছে। এই রিগেন করার পদ্ধতিতেই আলটিমেটলি কিন্তু এই বিষয়গুলো ঘটছে। কি হয়েছে বেসিক্যালি ব্যাপারটা আপনাকে বলি, সেটা হচ্ছে সুমেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে চতুর্দিক থেকে। এবার এই বরফ গলে যাচ্ছে বলে পৃথিবীর বেশ কিছু রাষ্ট্র খুব আনন্দিত। তার কারণ হচ্ছে সুমেরু অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, যেমন গ্রিনল্যান্ডকে নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে এবং সেটা একটা ট্যুরিজম স্পট হিসেবে গড়ে উঠবে। কিন্তু বেসিক্যালি প্রকৃতি অত সহজে আমাদেরকে ছেড়ে দেবেও না। তার কারণ হচ্ছে যখনই ওখান থেকে বরফ গলতে শুরু করলো, তার মানে কিন্তু সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ছে। এই সমুদ্রের জলতলের উচ্চতা বাড়া মানে সমগ্র পৃথিবীব্যাপী এই যে আইসোস্ট্যাসির কথা বলছিলাম, সমস্থিতিস্থাপকতার কথা বলছিলাম, সেটা টোটালটাই ইমব্যালেন্সড হয়ে যাবে। যার ফলে আলটিমেটলি কিন্তু আর্থকোয়েকের ফ্রিকোয়েন্সি বাড়বে এবং যতগুলো ফল্ট লাইন আছে পৃথিবীতে তারা কিন্তু বেসিক্যালি অ্যাক্টিভ হয়ে উঠবে। তার কারণ হচ্ছে যখনই জলের উচ্চতা বাড়বে, স্থলভাগে ন্যাচারালি দেখবেন কোস্টাল এরিয়াগুলো আস্তে আস্তে ডুবতে শুরু করেছে। এবার এই কোস্টাল এরিয়াগুলো যখন ডুবে যাবে, তখন ন্যাচারালি সারফেসের সঙ্গে জলের যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা নষ্ট হবে, আর্থকোয়েক অ্যাক্টিভ হতে শুরু করবে। এবারে পৃথিবীর এই ব্যালেন্সটা যখন পৃথিবী হারিয়ে ফেলে, আর্থকোয়েক তখনই হচ্ছে তার কাছে একটা বড় অস্ত্র। তার কারণ হচ্ছে ব্যালেন্স হারানোর সাথে সাথে পৃথিবীর অভ্যন্তরে প্রচুর পরিমাণে এনার্জি স্টোর হতে শুরু করে। সেই এনার্জিটাকে সে রিলিজ করবে বলেই এই ভূমিকম্পটাকে ঘটায়। সুতরাং আরও পরবর্তী সময়, আপনি এক্ষুনি 1.5 বছরের কথা বলছিলেন, আরও পরবর্তী সময় আপনারা দেখবেন যে 1 মাস 1.5 মাস অন্তর অন্তর বড় ভূমিকম্প সংঘটিত হবে এবং কোনো ভূমিকম্পই আর স্বল্প মাত্রার ভূমিকম্পে থাকবে না, সবগুলোই বড় হবে। তার কারণ হচ্ছে সব সময়ই সে চাইবে ব্যালেন্সটাকে রিগেন করতে। ফলে আমরা অ্যাকচুয়ালি পৃথিবীর এই যে পরিবর্তনশীলতা বা পরিবর্তনের যে পদ্ধতি, সেটাকে এখনও পর্যন্ত পড়ে উঠতে পারিনি বলে আমি তার নেচারটাকে ধরতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ডিভাস্টেশন। বেসিক্যালি আমি কিন্তু এই ডিভাস্টেশনটাকে আমার অ্যাক্টিভিটির দ্বারা ডেকে নিয়ে এসেছি। কালকে আপনি খেয়াল করুন না, ব্যাংককে যে বাড়ি ভেঙে পড়লো, ব্যাংকক এত বড় একটা ফল্ট জোনের ওপরে, সেই ফল্ট জোনের ওপরে অত বড় বিল্ডিং কখনো পারমিসেবল নয়। কালকে মায়ানমারে যে কটা বাড়ি ভেঙেছে, সেই বাড়িগুলোও কিন্তু পারমিসেবল নয়। তার কারণ হচ্ছে এখানে সবচেয়ে জটিল ফল্ট লাইনগুলো রয়েছে, বেসিক্যালি স্কিল ফেল করছে। অর্থাৎ আমরা যে ইঞ্জিনিয়ারিং স্কিল দিয়ে বেসিক্যালি এটাকে বানাই, সেই ইঞ্জিনিয়ারিং স্কিলটা হচ্ছে সারফেস থেকে একটা নির্দিষ্ট ডেপথ পর্যন্ত। তার পরবর্তী ক্ষেত্রে যে সারফেসের যে গভীরতা, তার যে বিস্তার, তার যে প্রকৃতি, সেই বিষয়গুলোকে বেসিক্যালি স্টাডি করা হয়নি বলেই অত বড় বিল্ডিংটা ওখানে বানানো গেছে। সেটা যদি স্টাডি করা হতো তাহলে কখনোই এত বড় বিল্ডিং বানানোর পারমিশন পাওয়া যেত না। ফলে বেসিক্যালি যেটা হচ্ছে, আপনারা দেখবেন আজকে আপনারা দেখছেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এই কম্পন যদি কলকাতায় হতো, কলকাতার বেশ কিছু অঞ্চল কিন্তু সাবমার্জড হয়ে যেত, মাটির তলা ফাঁপা, অর্থাৎ কমপ্লিটলি ধ্বংস হয়ে যেত। ফলে এই বিষয়গুলো বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হবে, কিন্তু আর্থকোয়েকের ফ্রিকোয়েন্সি বাড়বে এবং সেটা কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে। সমস্ত ফল্ট লাইনগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কলকাতার মাটির তলার ফল্ট লাইনগুলোও অ্যাক্টিভ হচ্ছে। এই মুহূর্তে যদি একটা বিষয় জানতে চাই, যে টার্কির পরে আমরা দেখছি মায়ানমার, এর পরবর্তী সময়ে বিশ্বের কোন অঞ্চলটা সবথেকে বেশি ভূমিকম্প প্রবণভাবে আরও অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে? এমনিতে দেখুন, ভূমিকম্প প্রবণ অঞ্চল বলতে আমরা মূলত যেটাকে বুঝি সেটা হচ্ছে মূলত প্যাসিফিক রিং অফ ফায়ার, অর্থাৎ প্রশান্ত মহাসাগরকে ঘিরে তার বিস্তীর্ণ অঞ্চল। ঠিক একইভাবে হিমালয়ান ফল্ট লাইন যে জোনগুলো, সেগুলোও কিন্তু আর্থকোয়েক প্রোন বেল্টের অন্তর্গত। অর্থাৎ প্যাসিফিক ওশানের পার্শ্ববর্তী অঞ্চলে, হিমালয়ান যে কোনো অঞ্চলের মধ্যে, এবং গতকাল আপনারা জানেন যে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের 2খানা ভূমিকম্প হয়েছে গতকাল রাতে। মায়ানমারে তো ভূমিকম্প 2টো উল্লেখযোগ্য, এছাড়া কিন্তু আরও 17খানা মাঝারি মাত্রার ভূমিকম্প কাল থেকে সংঘটিত হয়েছে। তার সাথে সাথে কেঁপেছে কিন্তু আমাদের মণিপুরও, এবং তার সাথে সাথে বারবারই কিন্তু সেই কম্পনের প্রভাব এসে পড়েছে আমাদের ডাউকি ফল্ট লাইনের ওপরে। যার ফলে ভবিষ্যতে কিন্তু এই ভূমিকম্প অনেক বড় আকারে হতে পারে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, শিলং মালভূমি অঞ্চলে, তার কম্পন কলকাতার কাছে আসতে পারে।
আপনারা অতীতে জানেন কলকাতার বড় ভূমিকম্প বলতে যেগুলোকে বুঝি আমরা, কলকাতায় ইম্প্যাক্ট পড়েছে তাদের 1915, 1918, এমনকি 1918 ভূমিকম্পের ইম্প্যাক্ট এখনও কলকাতার জাদুঘরের ওয়ালটা ফেটে আছে, এখনও সেই ইম্প্যাক্ট আছে। এমনকি বিধানসভার একটা বিল্ডিংয়ের একটা অংশে সেই চিহ্ন এখনও পর্যন্ত আছে। ফলে কলকাতা যে একদম আর্থকোয়েক ফ্রি এইটা কিন্তু কোনোদিনও ছিল না, কলকাতায় আর্থকোয়েক হতো। কিন্তু এখন যে ফ্রিকোয়েন্সিটা বেড়েছে সেই ফ্রিকোয়েন্সিটা রিমার্কেবল, এবং সেটা কিন্তু আমাদেরই অ্যাক্টিভিটির প্রভাব। ফলে আমরা এটাকে কখনোই অস্বীকার করতে পারবো না যে ইটস আ ফেলিওর অফ ইঞ্জিনিয়ারিং স্কিল এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো। হয়তো এক্ষেত্রে অনেক বেশি দ্বন্দ্ব আসতে পারে, অনেক ডিবেট আসতে পারে যে কিসের ভিত্তিতে ফেলিওর বলছি, কিন্তু আমরা ধরে রাখতে পারছি না বলেই আজকে কিছু কিছু বাড়ি বেঁকে এখনো কি যাচ্ছে। সতর্ক হলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? এই মুহূর্তে সতর্ক হয়ে যে ইমিডিয়েটলি কোনো কিছু সম্ভব সেটা নয়। তার কারণটা হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে সাধারণ মানুষের সতর্কতা দিয়ে কিছু হবে না। যতটুকু হতে পারে সেটা হচ্ছে পিওরলি গভর্নমেন্টকে সদর্থক ভূমিকা নিতে হবে, এবং মাটির তলায় যে জায়গাগুলোতে ফাঁপা হয়ে যাচ্ছে, যেখান থেকে সেডিমেন্টগুলো ধুয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোকে ব্যারিকেড দিয়ে সেডিমেন্টগুলোকে আটকে দেওয়ার চেষ্টা করতে হবে। বেসিক্যালি কলকাতার মাটি দুর্বল হয়ে গেছে, মাটির যে হোল্ড করার যে ক্যাপাসিটি, ক্যারি করার যে ক্যাপাসিটি, সেটা নষ্ট হয়ে গেছে অধিকাংশ স্থানে। এই যে ছোট ছোট মাত্রার ভূমিকম্প, আমরা তো ভয় পাচ্ছি যে বড় মাত্রার ভূমিকম্প হলে কলকাতায় কি হবে, কিন্তু বেসিক্যালি এই যে ছোট মাত্রার ভূমিকম্পগুলো, এই যে বারবার কাঁপছে একটু 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 করে, তাতে মাটির তলাতে যেটা হচ্ছে, মাটি জলের সাথে লিকুইফ্যাকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ মাটি যেন জলের মধ্যে গুলে গিয়ে দই বা ঘোলের মতো হয়ে যাচ্ছে। আস্তে 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 উপরের সারফেস কিন্তু তার ক্ষমতাকে হারাচ্ছে। ফলে এর পরবর্তী আরও বেশ কিছুদিন যদি এটা চলতে থাকে, পরবর্তী সময় স্বল্প মাত্রার ছোট ভূমিকম্পই কলকাতাতে মারাত্মক ক্ষতি করে দিতে পারে। সুতরাং এই পদ্ধতি কন্টিনিউয়াসলি চলছে, তার সাথে তাল মিলিয়ে ইমিডিয়েটলি যদি সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে বিষয়টাকে হয়তো কিছুদিন বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু এই মুহূর্তে যেভাবে দ্রুত গতিতে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এবং কলকাতা শহর কিন্তু বেসিক্যালি ডিগ্রেডিং সিটি, অর্থাৎ অতীতে কলকাতা শহর সমুদ্রের তলদেশ থেকে বা সমুদ্র তল থেকে যতটা উঁচুতে ছিল তার থেকে কিন্তু অনেকটা নেমেছে। এবং এই যে ডিগ্রেডিং সিটি, তাতে কিন্তু এই বিশ্ব উষ্ণায়ন এবং সমুদ্রের জলের উচ্চতাগত বৃদ্ধি, এটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে চলেছে। ফলে আমরা আদৌ কিন্তু সেফ অঞ্চলের মধ্যে নেই। আমি যদি উত্তরবঙ্গের দিকে একটু নজর রাখি, কিছুদিন আগে আমরা জানি যে গ্যাংটকে যাতায়াতের সুবিধার্থে ট্রেনের যে ব্যবস্থা করা হচ্ছে, ট্রেনের যে রাস্তা সেটা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, সেক্ষেত্রেও তো প্রকৃতির সঙ্গে একটা আধুনিকতার একটা সংমিশ্রণে সেই চেষ্টাটা হচ্ছে। সেইটা কতটা ভাবনা চিন্তা করে সেই প্রজেক্টটাকে করা হচ্ছে যাতে কোনো রকমভাবে আর ভূমিকম্পের প্রবণতা না বাড়ে, কারণ এতেও তো কোথাও না কোথাও গিয়ে এফেক্ট হচ্ছে। হ্যাঁ, বেসিক্যালি দেখুন যে আলটিমেটলি সেখানে কি ধরনের পরিকল্পনা করা হয়েছে সেটা হয়তো আমার ডিটেলস জানা নেই, বা সেখানে আদৌ কোনো সার্ভে করা হয়েছিল কি না। আশা করি এই ধরনের একটা এত বড় প্রজেক্টে তো সার্ভে নিশ্চিত হয়েছে। কিন্তু যেটা হবে সেটা আপনাকে বলি, সেটা হচ্ছে ওই অঞ্চলটা এমনি দুর্বল অবস্থায় আছে, এবং সেখানে ফল্ট লাইনগুলো অ্যাক্টিভ কন্ডিশনে এসেছে। আমি কোনো একটা জায়গায় সুড়ঙ্গ তৈরি করা মানে, টানেল তৈরি করা মানে, সেখান থেকে বেশ কিছুটা পরিমাণে মেটেরিয়ালকে রিলিজ করলাম, অর্থাৎ আমি সেখান থেকে বার করে নিলাম। সেই মেটেরিয়ালটা জায়গাটা কিন্তু ফাঁপা হয়ে গেল, এবং ফাঁপা হয়ে যাওয়া মানে সেখানকার যে মাটির তলাতে যে ফল্ট লাইন আছে সে কিন্তু ফার্দার অ্যাক্টিভ হতে শুরু করলো।